বাংলাদেশ সীমান্তের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা ৪,০০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে, যেখানে যুগ যুগ ধরে প্রতিবেশী দেশ হিসেবে পরিচিত ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর হাতে নির্যাতনের শিকার হয়ে আসছেন বাংলাদেশের সীমান্তবর্তী মানুষ। গত ৫৩ বছরে বিএসএফ বাংলাদেশ ভারত সীমান্তে ২,০০০-এরও বেশি বাংলাদেশকে হত্যা করেছে। আহত, অপহৃত ও নিখোঁজ হয়েছে আরও প্রায় ৩,০০০ বাংলাদেশি। নানা তথ্য উপাত্ত যুক্তি বলছে, মূলত বাংলাদেশের নত জানু নীতির কারণেই গত ৫ দশক ধরে এমন অন্যায় অত্যাচার করার দুঃসাহস দেখিয়ে আসছিল ভারতীয় সীমান্তরক্ষীরা, যার স্পষ্টভাবে দেশটির পররাষ্ট্রনীতি মদদ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতির দৃশ্য পরিবর্তনের সাথে সাথে বদলেছে সীমান্ত পরিস্থিতিও। সব মিলিয়ে দেশের রাজনীতির সাথে যে সীমান্ত পরিস্থিতিও পাল্টায় তা স্পষ্ট। দর্শক, আজকের এখন প্রকাশ্যে আমরা এসব নিয়ে আলোচনা করব। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি যেখানে সীমান্ত। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। শুরু করতে চাই আব্দুল সালাম ভাই, আপনার কাছে। রাজনীতি এবং সীমান্ত নিশ্চয়ই একটির সঙ্গে অন্যটি নানাভাবে প্রত্যক্ষভাবেই জড়িত। আপনি জানেন, গতকালকেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় যে সীমান্ত, সেখানে গম কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী মানুষ মুখোমুখি একটি অবস্থানে চলে গিয়েছিল। সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমরা ভিডিওতে দেখেছি ভারত থেকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, কয়েকটি, আমি কি বলবো, ককটেল বলবো না কি বলবো যায় না, নিক্ষেপ করা হয়েছিল। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশি মানুষ আহত হয়েছে। তো এই যে বাংলাদেশের মানুষ যে প্রতিবাদ করছে, এটির সঙ্গে জুলাই পরবর্তী বাংলাদেশের কোনো সম্পৃক্ততা দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমার দুই বিজ্ঞ সহ আলোচক, ওনাদেরকেও ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আপনার উপস্থাপনার মধ্যেই পরিষ্কার আছে যে আসলে একটা নতজানু পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু আজকের অবস্থাটা সৃষ্টি হয়েছে। এবং এটাও ঠিক, শেষের যেটা আপনি বললেন যে আজকে জনগণের মধ্যে যে একটা প্রতিরোধের মতো একটা সৃষ্টি হয়েছে, দীর্ঘদিন এতদিনের বঞ্চনা, তারপরে এতদিনের সীমান্তে হত্যা, তারপরে একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের সীমান্তের যে আসলে সত্যিকার অর্থে সেই মর্যাদাটা না পাওয়া, এগুলোর কারণে সীমান্তবর্তী লোকজনের মধ্যে একটা বিক্ষোভ অবশ্যই দানা বেঁধেছে, যেটা আজকে বহিঃপ্রকাশ ঘটছে। এবং এটা আরেকটাও ব্যাপার, সেটা হলো যে আসলে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে যে কখনো কারো বশ্যতা স্বীকার করে না, সে যত বড়ই হোক, যত জুলুমবাজি হোক। সেটা যেমনি ৫ই আগস্টে প্রমাণিত হয়েছে, সেটা ৭ই নভেম্বরে প্রমাণিত হয়েছে, সেটা ৭১-এ আমরা প্রমাণ দিয়েছি, সেটা ৯০ হয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা ধারাবাহিকভাবে, এই জন্যই বলবো এটা, আমরা যদিও বলি যে ইতিহাস থেকে শিক্ষা নেয়, কিন্তু আসলে শুধু আমরা না, পৃথিবীর কেউই অনেকেই শিক্ষা নেয় না, যেটা ভারতেরও বোঝা উচিত যে আজকের যে অবস্থাটা তারা বাংলাদেশের সাথে এই সম্পর্কটার জন্য আমরা বলবো যে অ্যাবসলিউটলি ভারতই দায়ী। কারণ যদি তারা বাংলাদেশকে একটা স্বাধীন দেশের মর্যাদা দিয়ে, স্বাধীন দেশের মতো তাদের চিন্তা ভাবনা হতো, শুধুমাত্র বাজারে রূপান্তরিত করার চিন্তা বাদ দিয়ে, তাহলে কিন্তু আজকের একটা প্রতিবেশী রাষ্ট্রের এই সাথে এইরকম সম্পর্ক হতো না। তবে এটা শুধু বাংলাদেশ না, আমরা দেখেছি যে ভারতের সাথে আশেপাশে যে কয়টা দেশের সীমান্ত আছে সবার সাথে কিন্তু একই অবস্থা। তার মানে বোঝাই যায় যেখানে তাদের আচরণের ঘাটতি রয়েছে। এবং আমরা বলবো যে আসলে তাদের এই আচরণ এখনো সময় আছে, তাদের সেটা সিদ্ধ করা উচিত বা শুদ্ধ করা উচিত। জি, নুরু ভাই, আমার মনে আছে যখনই ভারত নিয়ে নানান সমস্যা বাংলাদেশের হতো 18 সাল থেকে বা পরবর্তী সময়ে, আপনারা প্রতিবাদ করেছেন রাস্তায়। অনেকেই হয়তো নানা কারণে আপনারা ছিলেন। তো এই ভারতের রক্তচক্ষুকে এখন সাধারণ জনগণও কিন্তু নেমে আসছে, আমরা সীমান্তবর্তী এলাকায় দেখছি। এই যে পরিবর্তনটা, এটার সঙ্গে বাংলাদেশের রাজনীতির কতটা সম্পৃক্ততা খুঁজে পান? না, অবশ্যই বর্তমান বাংলাদেশের যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, স্বাভাবিকভাবেই গত 16 বছর ধরে আমরা
আওয়ামী সরকারের যে নতজানু পররাষ্ট্র নীতি এবং বিশেষ করে ভারতের দাসত্ব করার যে প্রবণতা দেখেছি, সেটার চেয়ে তো এখন সাধারণ রাজনীতিক কিংবা নেতাকর্মী নাগরিকদের চেয়েও সরকারেরও শক্ত অবস্থান রয়েছে। কিন্তু বিশেষ করে আমরা গত আওয়ামী লীগের আমলে সামান্য একটা প্রতিবাদ করতে গিয়ে যে ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। কেন? যে আমরা ভারতের ইস্যু নিয়ে কেন প্রতিবাদ করছি। 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুর হল সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বর্বর হামলা হয়েছিল। কেন? যে আমরা ভারতের স্বাভাবিকভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে ঐতিহ্য ছিল যে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আলোচিত কিংবা নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে ছাত্ররা সবসময় থাকে, সেই জায়গা থেকে আমরা একটা বিবৃতি দিয়েছিলাম যে এনআরসি এবং সিএ, যেটার মাধ্যমে মূলত ভারতে সংখ্যালঘু মুসলমানদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা একটা অপচেষ্টা মোদী সরকার আমরা দেখেছিলাম। সেখানে কনসেন্ট্রেশন ক্যাম্প করে সেখানে মুসলিমদেরকে রাখা হচ্ছিল, একটা বিবৃতি দিয়েছিলাম। ছাত্রলীগ স্পষ্টত ঘোষণা দিয়েই সেটার জন্য হামলা করেছিল। এখন এই যে আঙুল একটা তার চিহ্ন পড়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে, আঙুলটা সোজা হয়নি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসুতে এরকম ঘটনা ঘটে নেই। ছাত্রলীগ ভারতের ইস্যুতে প্রোগ্রাম করার কারণে আমাদের উপরে হামলা করেছে। 2021 সালে যখন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে আমরা প্রোগ্রাম করেছিলাম, সেখানেও ছাত্র সাধারণ নাগরিকদের পাশাপাশি বিশেষ করে সেখানে ইসলামিক মূল্যবোধের আলেম ওলামারা সে আন্দোলনে একটা ব্যাপক অংশগ্রহণ করেছিল এবং আলেম ওলামাদের আপনি দেখেছেন ক্র্যাকডাউন করেছিল সেই মোদী বিরোধী আন্দোলন। এবং আমরা সে সময় রাজনৈতিক দল ছিলাম না, ছাত্র যুব সংগঠন ছিলাম। আমাদের 68 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল। কেন? আমরা মোদীর আগমনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলাম। অথচ পৃথিবীর শক্তিধর মোড়ল রাষ্ট্র আমেরিকার রাষ্ট্রপ্রধানরাও বিভিন্ন দেশে গেলে এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ হয়, কিংবা পশ্চিমা বিভিন্ন দেশের জীবনও দিতে হয়েছিল, সেটা প্রতিবাদ করতে হয়। এবং সেই মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন মানুষকে জীবনও দিতে হয়েছে। সর্বশেষও যদি আমরা দেখি যে সীমান্ত হত্যা নিয়ে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করতে গেলেও পুলিশ আপনার দাঁড়াতে দিত না, হামলা করে সরিয়ে দিত। ভারতের এই যে অন্যায্য আচরণ এবং আমাদের প্রতি তাদের যে প্রভু সম আচরণ, আমাদেরকে যে দাস ভাবা, এই দেশের জনগণকে যখন সীমান্তে গুলি করে মারছে, সেখানে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ছিলেন, তারা যেটা ন্যূনতম প্রতিবাদ করবে সেই মেরুদণ্ডটুকু এদের মধ্যে দেখা যায়নি। বরঞ্চ তারা বারবার ভারতের জিকির করেছে যে ভারতের সাথে আমাদের রাখির সম্পর্ক, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক। এবং পররাষ্ট্রমন্ত্রী সে সময়ের মোমেন সাহেব সে তো বলেই গিয়েছেন যে ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমাদের সামাজিক জায়গা থেকে আমরা যে বাস্তবতাটা দেখি, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে স্বাভাবিকভাবেই এই সোসাইটিতে স্বামীরা একটু ডোমিনেট করে, তাহলে ভারত এখানে ডোমিনেট করবে, সেটা মন্ত্রী পর্যায় থেকে বলা হচ্ছে। আর এখানে দেখেন এই সরকার ক্ষমতায় নেয়ার পর থেকে বিশেষ করে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ধারাবাহিকভাবে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যেখানে হিন্দুদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদের সম্পদ লুট করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং ভারত যেহেতু স্বাভাবিকভাবে একটা বড় রাষ্ট্র, 140 কোটি জনসংখ্যার দেশ, বাংলা, ইংলিশ, হিন্দি বিভিন্ন ধরনের মিডিয়া সংঘবদ্ধভাবে অপপ্রচার করেছে। আমাদের এই সরকার প্রধান বাংলাদেশের ইতিহাসে বোধহয় সর্বপ্রথম ভারতীয় এই অপপ্রচার, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বদলীয় একটা সভা করেছে। সব রাজনৈতিক দল সেখানে উপস্থিত হয়ে ধর্মীয় সংগঠন করেছে। ইয়েস, পাশাপাশি সরকার আমাদের যে বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের দেশের থেকে ভারত প্রায় আপনার 15 থেকে 16 বিলিয়ন ডলার আমাদের এখানে তার এক্সপোর্ট, আর আমরা এখানে মাত্র 1 থেকে 1.5 বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি। এই যে হিউজ বাণিজ্য ঘাটতি। তো এই সরকারের আমি ইতিমধ্যে কিছু তথ্য আমরা দেখেছি, বিভিন্ন সোর্স আপনার পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের যে একচেটিয়া ভারত নির্ভরশীলতা ছিল, সরকার সেটাকে বহুমুখী করতেছে। অর্থাৎ বাংলাদেশ শুধু ভারতকে তুষ্ট করা না, বাণিজ্যিক ক্ষেত্রে আমরা অন্যান্য দেশ থেকে পণ্য কিনে তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতেছি। তো এই সরকার যে ভারতের প্রতি যে নতজানু আগের সরকারের যে নীতি, সেখান থেকে সরে এসেছে। এবং সবচেয়ে এই সময়ের মেসেজ যে সীমান্তে যে আমাদের বিজেপির তারাও একটু ডিস্টার্ব করতেছে, উগ্র হিন্দুত্ববাদীরা ওখানে এসে মিছিল করতেছে, এবং আমাদের বিজেপি কিন্তু কড়া জবাব দিচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় ভারত কিছু আগে দেখেছেন এই যে গতকালকের ঘটনা কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে। এই যে তাদেরও যে একটু ডাউন টু আর্থ, কিছুটা নমনীয় হওয়া, এটা কিন্তু বিগত সরকার আমলে দেখা যায়নি। তো এখানে এই সরকারের দৃঢ় অবস্থানের কারণে ভারতও কিন্তু তার পলিসি রিভিউ করতেছে। যদি একটু আপনার কাছে যেতে চাই, আপনি তো আমরা কিন্তু জানি দীর্ঘদিন আপনার নেতৃত্বে বাংলাদেশের বেশ কিছু সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করেছে, সেখানে আপনি নেতৃত্ব দিয়েছেন না।
চাকরির সুবাদে সরকারিভাবে। জি। নূর ভাই যে কথাটি বলছিল যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত বাংলাদেশের সঙ্গে, সীমান্ত কি আপনারা এভাবেই দায়িত্ব পালন করতেন কিনা, এটা কি এভাবেই? আচ্ছা, আমি প্রশ্নটা এভাবে দেখি যে প্রথমে আমি বাংলাদেশের নাগরিক, এটা আমার দেশ, তো আমি আমার দেশের স্বার্থ 100% রক্ষা করব। তো আমি যখন সীমান্তে আমার দায়িত্ব পালন করেছি প্রায় 5 বছর, প্রথম দিকে মাঠ পর্যায়ে আমি কমান্ডিং অফিসে কাজ করেছি, পরবর্তীতে সদর দপ্তরে কাজ করেছি। আমি সেই সময়টাতে কখনোই বাংলাদেশ রাইফেলস বা পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের কোনো পর্যায়ে কোনো সৈনিককে নতজানু নীতির শিকার হতে দেখিনি। তারা সবসময়ই তাদের দেশপ্রেমে উজ্জীবিত থেকে সীমান্তে যে কোনো ধরনের বিএসএফের অপতৎপরতাকে তারা বাধা দিয়েছে। এইখানটা তাদের ঘাটতি কখনো হয়নি। আমি একটু যদি ইতিহাসে ফিরে যাই যে আমাদের বিভিন্ন সময়ে যে নতজানু নীতিগুলো এবং আমাদের কি ক্ষতি করেছে, তাহলে একটু বোঝা যাবে, আরও পরিষ্কার হবে। আপনারা তো 1974-এর যে যৌথ সীমান্ত নিয়ে যে চুক্তিটি আছে সেটা অবহিত আছেন, এবং তার ধারাবাহিকতায় 1975-এ যৌথ সীমান্ত একটা নির্দেশিকা তৈরি হয়েছিল। সেই নির্দেশিকায় কিছু স্পষ্ট কথা উল্লেখ করা আছে, যেমন 150 গজের মধ্যে ডিফেন্স পোটেনশিয়ালস আছে, এই ধরনের কোনো স্থাপনা হবে না। জি। আবারও উল্লেখ আছে যে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী যদি কোনো অপরাধীকে ধরতে গিয়ে তার নিজের আত্মরক্ষার প্রয়োজন বোধ করে, সেই ক্ষেত্রে সে বল প্রয়োগ করতে পারবে। তবে সেই যে কথাটি স্পষ্ট উল্লেখ আছে সেটি হচ্ছে উইদাউট রিসর্টিং টু ফায়ারিং। এটি কিন্তু আমাদের সীমান্তবর্তী জনগণের জন্য একটা বড় রক্ষা কবচ। আমরা যখনই কোনো সীমান্তে এই ধরনের যৌথ মিটিংয়ে গিয়েছি, কোনো দুর্ঘটনা ঘটে থাকলে আমরা সেই ক্লজটি উল্লেখ করেছি যে তুমি কি যথেষ্ট ওয়ার্নিং দিয়েছো কিনা, কারণ সে একজন মানুষ, তাকে মারবার অধিকার তোমার নেই, তাই না? তো আমরা কিন্তু এই প্রশ্নগুলো সবসময় তুলে এসেছি, সব পর্যায়ে তুলে এসেছি। না, কিন্তু এটা কি মানছে বিএসএফ? আপনি যে দুটি কথা বললেন, কখন থেকে উঠে গেছে এটা কিন্তু আপনাদের জানতে হবে। যদি জানেন কখন এই ক্লজটি সম্পূর্ণ উঠে গেছে, তখন কিন্তু বিএসএফ আরও বেশি বেপরোয়া হয়েছে। সেটি হচ্ছে 2011-তে একটি কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান উভয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা স্বাক্ষর করেছেন। সেই বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানটাতে এই যে দুটো ক্লজ ছিল আগে, এই ক্লজগুলো উঠিয়ে দিয়েছে। তাহলে কি হলো, আপনি কিন্তু বিএসএফকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন যে আমি তোমাকে প্রশ্ন করছি না। তখন বিজিবির মহাপরিচালক ছিলেন কে? যিনি স্বাক্ষর করেছেন, আমি চুক্তিনামা যিনি স্বাক্ষর করেছেন তিনি মেজর জেনারেল, পরবর্তী লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার। আচ্ছা, জি, 2011-র খুব সম্ভবত জুলাইতে স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তার মানে বলা যায় যে গত সরকার এসে মানুষ মারার লাইসেন্স দিয়ে দিল আর কি অনেকটা আরেকটি জিনিস বিএসএফকে, বাংলাদেশের পক্ষ থেকেও। আমি সেটাই বলবো। আরেকটা জিনিস যেটা ক্ষতি করেছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে যে এই এগ্রিমেন্টগুলোতে একটা ক্লজ ছিল, সেটাতে লেখা আছে সীমান্তবর্তী যে নদীগুলো আছে, যেখানে সীমারেখাটা নদীর মেইন স্ট্রিম দিয়ে যাচ্ছে, সেখানে উভয় দেশের যারা সীমান্তবর্তী অধিবাসী আছেন তারা ওই চ্যানেলটা ব্যবহার করতে পারবেন। এই ক্লজটা উঠিয়ে দিয়েছে। এখন যিনি সীমান্তবর্তী অধিবাসী আছেন তার কিন্তু লাইভলিহুড ওখানে, ওই পথে চলাচল করা, ওই পানিটা দিয়ে তার কৃষি চাষাবাদ করা, এবং সেখানে উনি মৎস্য আহরণ করা। আমি তার জীবিকাকে বন্ধ করে দিচ্ছি, এই ক্লজটা উঠিয়ে দিয়েছি। জি, আমরা একদমই আপনার কথা স্পষ্ট বুঝতে পেরেছি। সালাম, এই যে আপনি শুনছিলেন যে 2011 সালে কি হলো, এই যে, এবং সেটা কিন্তু ভারতের পক্ষেই সব চুক্তি দেয়া হয়েছে। নূর ভাই বেশ কয়েকটা কথা বলছিলেন, সেই ভারতের যে রক্তচক্ষু, সেখান থেকে আমরা এখন যে বাংলাদেশ আছে, আগামীর নির্বাচনের যে পরিকল্পনা হচ্ছে, কিংবা আগামীর সরকার কি হবে বা এই অন্তর্বর্তী সরকার, সেখান থেকে কতটা বের হতে পারলাম, আপনার কাছে কি মনে হয়? না শোন, এই জায়গায় আমরা যারা রাজনীতি করি, আসলে রাজনীতিটা আমাদের একেবারে সুনিপুণভাবে বিশ্লেষণ করে চিন্তা করা উচিত। যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে বাংলাদেশের জন্মকাল থেকেই কিন্তু তাদের সেই ষড়যন্ত্রটা আছে, এবং সেই সময়ও আজকের এই সরকার, আওয়ামী লীগ সরকার যখন প্রতিষ্ঠিত হয়, আপনারা দেখবেন যে যুদ্ধ পরপর মেজর জলিলকে গ্রেপ্তার করা হলো। আজকে উনি সেনাবাহিনীর লোক আছে, কেন গ্রেপ্তার করা হলো সেই প্রশ্নের কিন্তু কখনো উত্তর কেউ খুঁজে নাই। যদি সেই দিন সেই প্রশ্নের উত্তরটা খুঁজতাম,
এবং সেটাকে যদি আমি হাইলাইট করতাম এবং কেন মেজর জলিলকে একটা সেক্টর কমান্ডার হওয়ার পরেও তাকে পদবি দেওয়া হলো না, সকল সেক্টর কমান্ডারকে দেওয়া হলো, তাহলে কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন একদম পরিষ্কার। অর্থাৎ এটা এইখানেই যে আমরা যারা রাজনীতি করি সেই বিগিনিং থেকে যদি এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে আসতো, আজকের আওয়ামী লীগ বা অন্যান্য দল থাকা সত্ত্বেও আজকে সেই সময় আপনি চিন্তা করে দেন যুদ্ধের পর যে সেনাবাহিনী আমার যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এবং এটা তো অস্বীকার করা যাবে না যে মুক্তিযুদ্ধে তারা ফিল্ডের নেতৃত্ব তারা দিয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। অবশ্যই সেই যুদ্ধের পরপরই সেই সেনাবাহিনীকে কিভাবে কাটল করার জন্য রক্ষী বাহিনী সৃষ্টি করা হলো। আজকে এই প্রশ্নগুলোকে আপনাকে আনতে হবে, কেন রক্ষী বাহিনী করা হলো, কেন সেই সময় সেনাবাহিনীতে কাউন্টার এতগুলো হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তিটা সেটাকে বিনষ্ট করা হলো আজকে, এবং কারা করলো সেই সময়, কোন সরকার, এই আওয়ামী লীগ সরকার, তাই না? আবার স্বাধীনতার এতগুলো বছর পরেও আবার কেন বিডিআরের মতো ঘটনা ঘটে এই ঘটনা, অর্থাৎ আপনাকে এর জন্য এটা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। আপনি যদি ওইখানে যান, এবং আমরা যারা আজকে রাজনীতি করি এখনো নিজেদের মধ্যে কিছুটা বিভেদ আমরা সৃষ্টি করার চেষ্টা করছি, আবার মূল শত্রুটাকে যদি আমি এখন পর্যন্ত আমি চিহ্নিত করতে না পারি, তাহলে এটা হবেই। কারণ আজকে স্বাভাবিকভাবে যুদ্ধ করলাম আমরা, দেশ স্বাধীন করলাম আমরা, আজকে এবার মোদি বলে 16ই ডিসেম্বরে বিজয় দিবস তাদের, তাই না? তাহলে আরও পিছনে যান, যুদ্ধ কখন, যখন সারাটা দেশ ঢাকা শহর ছাড়া মূল দুই একটা শহর ছাড়া সবগুলো আমরা দখল করে ফেলেছি, তখনই কিন্তু মিত্রবাহিনীর আবির্ভাব। তাহলে সেই মিত্রবাহিনী না আসলে কি আমরা দেশ স্বাধীন করতে পারতাম না? হয়তো সেটা সময় লাগতো কিছুদিন বেশি, কিন্তু আমরাই স্বাধীন করতাম। তখন হয়তো কি, তখন ওইটার মধ্যে দিয়ে যদি স্বাধীন হতো তাহলে আওয়ামী লীগের মতো দলকে না বাংলাদেশের ক্ষমতায় বসানো সম্ভব হতো না। দেখা যায় এই বিষয়গুলো ভাবতে হবে যখনই আপনি এই বিষয়ে আলোচনাগুলো আনবেন, আজকে মূল সূত্রপাতে যেতে হবে, এবং যদি সেটাকে সমাধান করতে পারে। এবং এর আজকে বিএনপির জন্ম হলো কেন, আজকে 7ই নভেম্বর হলো কেন, এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটগুলোকে আপনাকে ভাবতে হবে, তাই না? যখন এই প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর আধিপত্যবাদী বিস্তার করার জন্য, আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য, আমার অর্থনীতিকে পঙ্গু করার জন্য সব কিছু করছে, তার বিপরীতেই কিন্তু যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিতে যে সেই সময় বাধ্য হয়েছে, আওয়ামী লীগ দেয় নাই। ঠিক তেমনিভাবে 7ই নভেম্বর আবার জিয়া রহমানকেই এই সেনাবাহিনী আর জনগণ কিন্তু সিনে নিয়ে আসছে, তার হাতে রাষ্ট্র ক্ষমতা দিছে। জিয়া রহমান করে বা মার্শাল করে ক্ষমতায় আসেন নাই। তো এই কারণেই যে আজকে এখনও যারা মনে করে এই যে নির্বাচন বা আদার সব কিছুকে কেন্দ্র করে এই যদি নির্বাচন হয়ে যায় বিএনপি আইসা বলে, বিএনপি কি আর আওয়ামী লীগ কি, অনেকে মিলাইতেও চেষ্টা করে যে বিএনপি আর আওয়ামী লীগ, বিএনপি আর আওয়ামী লীগ এক না। আজকে বিএনপির জন্মটাই হয়েছে ওই সেনাবাহিনীকে রক্ষা করার জন্য, বিএনপির জন্মটাই হয়েছে কিন্তু স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য। সেই এটার জন্যই আজকের রাজনীতিতে যে ক্লিয়ার একটা ডিভিশন যেটা আছে বাংলাদেশে, আপনি একটার পক্ষে আরেকটার বিপক্ষে আপনাকে দাঁড়াইতেই হবে, এটা মাঝামাঝি কোনো পথ নাই। এবং এটা যদি আমরা জোরালো করতে পারি তাইলেই হবে। যেটা নূর যেটা বললো, দেখেন বিএনপির পক্ষ থেকে যে বললাম যে সেই সময় প্রতিবাদ হয়েছে, আজকে এই ফারাক্কা নিয়ে জাতিসংঘে কে তুলছে, এই জিয়া রহমান, আজকে যার জন্মদিন, তাই না? ইতিহাস। তো সেগুলো সীমান্ত প্রতিরোধ হয়েছে বিএনপির আমলেই। এই জন্য বারবার অনেক সময় ভারতের রক্ত চক্ষু দেখতে হয়েছে, কিন্তু দেখতে যায় কিন্তু বিএনপি সেখান থেকে পিছায় আসে নাই, যে কারণে আওয়ামী লীগ দোষ করছে যে ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো করতে পারিনি। আরে ভাই, আমার স্বার্থ ছেড়ে আমি ভালো করবো নাকি? আমার সীমান্তের ডিফেন্স তো আমাকে থাকতেই হবে, তাই না? আজকে সীমান্ত আজকে এই সরকার হাত তুলতেছে, তারপরও বলছি যে কঠিনভাবে যদি আমার সীমান্তে কাঁটাতারের বেড়ায় ফেলানিকে ঝুলানো হয়, তাহলে ওবায়দুল কাদের কেন ঝুললো না? আজকে ওবায়দুল কাদের কিভাবে সীমান্ত পার হয়ে গেল? এই যে বিষয়গুলো যদি সবার জন্য সমান থাকে, আজকে ভারত এটার কি জবাব দিবে? কাজে এটাকে জবাব তো দিতে হবে। তো এই বিষয়গুলো বললাম, যদি আমি রাজনীতিটাকে চিন্তা করি, আর ওই যে রাজনীতির কারা করলো, এখানে অমুকের কে সই স্বাক্ষর করলো, তার চেয়ে বড় যে ক্ষমতায় কে ছিল, কে তাকে এটাই মূল প্রশ্ন। যে আমি ফিরবো ভাই, অনেকগুলো কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সালাম ভাই যে ইতিহাসগুলো বললেন, সে 71 থেকে নিয়ে জাহেদ ভাই কিছু মানে শর্তের কথা বললেন, তো কি মনে হয় ভারতের যে এই আমাদের গ্রাস করে রেখেছে পুরো দেশকে নানান দিক দিয়ে,
এখান থেকে উত্তরণ করতে পারবে এই 24-এর ছাত্র জনতা? আমি সেটা তো জানবো, তবে দর্শক তার আগে নিতে ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম সীমান্ত নিয়ে, আমরা ছিলাম নূর ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সালাম ভাই এবং জাহেদ বেশ কিছু পয়েন্ট বলেছে, বেশ কিছু যুক্তি এবং ঘটনা বলেছে 71 থেকে বিভিন্ন সময়। তো তার মানে আমাদের বাংলাদেশকে নানানভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সীমান্ত বলেন, সব জায়গা থেকেই ভারত অনেকটা গ্রাস করে রেখেছে। তো সেখান থেকে আবার এই 24-এর ছাত্র জনতা বলতে চায় যে এই যে জুলাই বিপ্লব হয়েছে এটি অনেকটা ভারতের বিরুদ্ধে একটি জয়, এমন বা অনেকে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে, বা কিন্তু আসলে কি ভারতের হাত থেকে আমরা পুরোপুরি মুক্ত সম্ভব কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? অবশ্যই 24-এর এই গণ অভ্যুত্থান এবং এই হাসিনার ফ্যাসিবাদের পতন, এটা বাংলাদেশে দীর্ঘ 1.5 দশক ধরে চলা দিল্লির তাবেদারি শাসনের অবসান, এটা নিঃসন্দেহে বলতে হবে। বিকজ এই লড়াইটা শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, এটা ভারত এখানে তার একটা তাবেদার সরকার বসিয়েছে, তার বিরুদ্ধে এই লড়াইটা ছিল। 14 সালে একেবারে একটা বিরোধী দলবিহীন ইলেকশন করে কিন্তু আওয়ামী লীগ 5 বছর টিকে গিয়েছিল, বিকজ ইন্ডিয়া তার পক্ষে ইন্টারন্যাশনালি অ্যাডভোকেসি করেছে, তার পাশে দাঁড়িয়েছে। 18 সালেও তারা ইলেকশনে বিরোধীদের, বিশেষ করে বিএনপিকে নেওয়ার ক্ষেত্রে একটা মধ্যস্থতা করেছে যে একটা ভালো ইলেকশন হবে। সেখানেও তারা আওয়ামী লীগকে ক্ষমতা রেখে, বিশেষ করে বাংলাদেশের থেকে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর এবং একদলীয় শাসন প্রতিষ্ঠায় একটা ভূমিকা রেখেছিল। এবং 2008 সালে সেটা তো প্রণব মুখার্জি তার বই দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে বলে গিয়েছেন যে বাংলাদেশের মঈনুদ্দিন ফখরুদ্দিন, বিশেষ করে মঈনুদ্দিন ওই যে 7টা ঘোড়া নিয়ে এখানে আসলো, আপনার মনে আছে ঘোড়ার রাজনীতি এবং কূটনীতি যেটা সে সময় খুব আলোচিত ছিল, সেই ঘোড়ার কূটনীতির জন্য দিল্লি গিয়ে তিনি কার্যত সেফ এক্সিট এবং শেখ হাসিনাকে ক্ষমতায় কিভাবে আনবে সেই বিষয়ে কিন্তু দিল্লির সাথে একটা মেকানিজম করেছিল। এবং 2008 সালের 30 ডিসেম্বর ইলেকশন, এটা ইন্ডিয়ার একটা ব্লু প্রিন্টের ইলেকশন ছিল, যে নির্বাচনকে বিএনপিকে গোহারা হার দেখিয়ে বাংলাদেশের সংবিধানকে যেন ইচ্ছে মতো বদল করা যায়, যেই কারণে কি বিএনপিকে 28টা সিট দিয়ে আওয়ামী লীগকে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখিয়ে এখানে একদলীয় শাসন প্রতিষ্ঠার পথকে পাকাপোক্ত করেছিল। এবং শেখ হাসিনা এইখানে যে বিরোধী দলকে নির্মূল করার জন্য যে হত্যাযজ্ঞ, গুম চালিয়েছে, সেখানে গুম কমিশন হয়েছে, এখন যে সংস্কার কমিশন, তারা কিন্তু ভারতের বাহিনীর ইনভলভমেন্ট পেয়েছে এখানে। এবং গুমের শিকার হওয়া অনেক মানুষের প্রত্যক্ষ জবানবন্দিতে তারা বলেছে, হিন্দিতে অনেক লোক কথা বলেছে। শুধু তার জ্বলন্ত উদাহরণ, বিএনপির শীর্ষ নেতা জনাব সালাউদ্দিন সাহেব উত্তরার বাসা থেকে তাকে তুলে নিয়ে শিলংয়ে ফেলে দিয়েছিলেন। ফটো সাংবাদিক কাজলের ঘটনা, শফিকুল ইসলাম কাজল মনে আছে, দিল্লিতে তাকে ফেলে দিয়ে এসেছিলেন। তার মানে এখানকার এই বিরোধী দলকে নির্মূল করার প্রশ্নে ভারতের একটা সমর্থন বের হওয়া কি সম্ভব এখন? অবশ্যই সেটা বলছি। এই আন্দোলনটাই তো হয়েছে আপনার এই যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম, সেই সংগ্রামে রাজনৈতিক দলের পাশাপাশি এদেশের আপামর জনসাধারণ, এমনকি আমার মনে হয় যেখানে সালাম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা, 71 সালেও এইভাবে সমাজের একেবারে লয়ার লেভেল থেকে শুরু করে আপার ক্লাস, আপনি গুলশান, বনানী, ধানমন্ডি, মানে এলিট শ্রেণীর, তারাও কিন্তু এই অগস্টের এই বিপ্লবে, এই জুলাই বিপ্লবে 5ই আগস্ট আন্দোলনে শরিক হয়েছে। কারণ এটা একটা স্বাধীনতা, সার্বভৌমত্বের শেষ পর্যন্ত লড়াই গিয়ে ঠিক আছে। মনে করেন এখন যে বাংলাদেশ রাজনীতি, তাতে কি এখন ভারতের এখনো সেই আধিপত্য এখনো কাজ করছে কিনা এই মুহূর্তেও? না, এই সরকারের সময় ভারত কোনো আধিপত্য কিংবা প্রভাব দেখাতে পারছে, প্রভাব বিস্তার করতে পারছে, এইটা আমি মনে করিনি। এবং আগামীর বাংলাদেশের রাজনীতিতে সালাম ভাই তো বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপির রাজনীতির সাথে জড়িত, এবং বিএনপির যে জিয়াউর রহমানের যে পলিসি ছিল, একটা বিষয়ে সালাম ভাই পেছনে কিছু কথা বলেছেন যে এই ইতিহাসগুলো আমাদের এখন সামনে আনা দরকার। 71-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছি, 14ই ডিসেম্বর পাকিস্তানিদের ক্ষমতা ছিল না এইখানকার বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করা। এটা কিন্তু বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যই এটা ইন্ডিয়ার একটা মিশন ছিল, যেটা 3 বছর মেজর জলিলকে কেন স্বাধীন বাংলাদেশের একজন সেক্টর কমান্ডার্সকে গ্রেপ্তার হতে হলো, কেন জহির রেহানকে গুম হতে হলো, এটা কিন্তু ইন্ডিয়ার মিশন ছিল। ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এর সাথেও কিন্তু ইন্ডিয়ার একটা ইনভলভমেন্ট ছিল। কারণ ইন্ডিয়া এখানে একটা শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে, এইটা কখনো চায় নাই। বিএনপির এই যে তরুণ নেতাদের মধ্যে ইলিয়াস আলী থেকে শুরু করে অনেককে যারা গুম হয়েছেন, সরাসরি ইন্ডিয়ার একটা ইনভলভমেন্ট ছিল। সো এখন আমাদের একটা ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে আমাদের জন্য। আমরা যারা আগামীতে বাংলাদেশকে, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটা স্বনির্ভর বাংলাদেশ গঠন করা, কিংবা আমাদের মুক্তিযোদ্ধারা একটা প্রকৃত স্বাধীন সার্বভৌম, শুধুমাত্র স্বাধীন একটা ভূখণ্ড নয়,
রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা, সেটা আমরা আজকের তরুণ প্রজন্ম যারা অর্জন করতে চাচ্ছি, আমার ধারণা সামনে অনেক পলিটিক্যাল কিলিং হবে, সেখানে ইন্ডিয়ান ইনভলভমেন্ট থাকবে, অনেক গুপ্ত হত্যা হবে, সেখানে ইন্ডিয়ান ইনভলভমেন্ট থাকবে। কাজে এখন সালাম ভাই আমাদের বিজ্ঞাপনে যেই কথাটি বলছিলেন, আমরা আলোচনা করছিলাম, বাংলাদেশের আপনার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭৫ বলেন, ৯০ বলেন, আপনার এই ২০২৪ বলেন, এমনকি বিভিন্ন সংকটে শেষ পর্যন্ত দেশপ্রেমিক সামরিক বাহিনী কিন্তু জনগণের পাশে ছিল। মুক্তির একটা, এই জাতির মুক্তির পথে একটা কার্যকর ভূমিকা পালন করেছে। তো আমি আজকের এখন যারা সরকারে আছেন, আপকামিং যারা সরকারে আসবেন, তাদেরকে বলবো বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার একটা সামরিক পলিসি থাকা দরকার, তার একটা ফরেন পলিসি থাকা দরকার। কিন্তু দুঃখজনক আমরা এই ৫০ বছরে ৫৩ বছরে আমরা একটা পররাষ্ট্র নীতি, যে সরকার পরিবর্তন হবে, পররাষ্ট্র নীতি অটল থাকবে, সামরিক আমাদের যে সিকিউরিটি, অন্যান্য দেশে আমরা বাংলাদেশ দেখি। তিন দিকে ভারত বেষ্টিত, একদিকে মিয়ানমার, দুটি অমুসলিম কান্ট্রি, আমরা এখানে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। কাজে আমাদের তো একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি থাকা দরকার, সামরিক মানে যে রণকৌশল সরকার নীতি থাকা দরকার। পরিবর্তন হবে না, সেটা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত সালাম ভাই, হবে। এটা আপনার Otherwise কাছে ফিরতে কিন্তু চাই। মুক্ত হবে না। একটা প্রশ্ন। এই যখন আমি আসছি, এই যখন অবস্থা, তখন মানে এখনো নানান কুটচাল চলছে, সেখানে আজকে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন ৫ আগস্ট তারা নির্বাচন চান, আগামী নির্বাচন এই বছরের ৫ আগস্ট। এটি কতটুকু যুক্তিসঙ্গত মনে করেন? এটার পেছনে যুক্তিটা হলো এই যে এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, জি, এবং এখনো কিন্তু মানে ওই স্বৈরাচার ফ্যাসিবাদ যাদেরকে বিদায় করলাম আমরা, তার সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অবস্থান করছে। এবং যত কথাই বলুক, এখন পর্যন্ত গভর্নমেন্ট তারাই রান করতেছে। তো সেই কারণে এগুলোকে রেখে আপনি দীর্ঘ একটা সময় নিয়ে সংস্কার করবেন আর তারা বসে থাকবে। আজকে যেগুলো হচ্ছে, আজকে বর্ডার বলেন, আজকে সচিবালয় কয়েকদিন পর পর ডেমনস্ট্রেশন, আজকে শাহবাগের সামনে ডেমনস্ট্রেশন, আজকের প্রতিবেশী রাষ্ট্র থেকে বলা যে এখানে হিন্দুদেরকে কচুকাটা করা হচ্ছে, অর্থাৎ এগুলো ষড়যন্ত্রের অংশ। এই জন্য আমরা বলতেছি যে এই মুহূর্তে জাতীয় ঐক্যটা সবচেয়ে বড়, এবং পিপুলস ম্যান্ডেটটা খুব জরুরি। কারণ এই গভর্নমেন্ট, আমরা যতই বলি যে হ্যাঁ ওকে ফেলাইছে আনছি, কিন্তু অনেকে এখনো বলার চেষ্টা করে যে হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচনের তারিখ নিয়ে তো ঐক্যের মধ্যে ফাটল দেখা যাচ্ছে, আপনারা বিএনপি বলছে একটা ফাটল না, অর্থাৎ ফাটল ধরানোর জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, ফাটল ধরানো, এই জন্য আমরা বলতেছি যে ওই ফাটলটা ধরার আগেই পিপুলস ম্যান্ডেটটা নেওয়া দরকার। পিপুলস ম্যান্ডেট নিয়ে যদি একটা গভর্নমেন্ট আসে, তখন আর বহিঃশত্রু বলেন বা ভিতরে যারা আছেন ওইটার দিকে আঙুল দেখানোর কোনো সুযোগ থাকবে না। এইসে মানে পাবলিক নির্বাচিত একটা সরকার, এবং তার তখন রাইট আছে অনেক কিছু ডিসিশন। আজকে এই সরকার দেখছেন না, কিছুদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব কি বলছে না যে একটা নির্বাচিত সরকার ছাড়া এর সাথে আমার সম্পর্ক হবে। অর্থাৎ এই যে একটা, এটা কিন্তু আজকে জাতিসংঘ বলেন বা যে কোনো জায়গাতেই বলে, এখন যে জায়গায় বলুক না কেন, পিপুলস ম্যান্ডেটটা সবচেয়ে বড়। এই জন্য আমরা বলছি যে গত তিনটা নির্বাচন তো পাবলিকের ভোটে নির্বাচিত হয় নাই, প্রতিবেশী রাষ্ট্র থেকে তারা বসায় দিছে, কাজে তারা আমরা হটাইছি। এখন পাবলিকের ভোটটা জরুরি, এর জন্য আমরা বলছি ভোটটা নিয়ে, এবং সব কিছু সংস্কার হবে নট নেসেসারি। আজকে ইলেকশনটা যাতে গ্রহণযোগ্য হয়, অংশগ্রহণমূলক হয়, সবাই যাতে ভোট দিতে পারে, সেই অবস্থায় আপনি ইলেকশনটা করেন। এর আগে কিছু জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করেন যে আমি সরকারে যদি যাই, আমরা তো ৩১ দফায় বলছি, আপনি যদি দেখেন পরিষ্কার প্রথম যে 5টা একদম মিল, মানে কি প্রথম যে 5টা দফা বলা হয়েছে, আপনি যদি সেটাই শুধু দেখেন, তাইলে আপনি বলবেন যে এটা এর বাইরে যাওয়ার খুব একটা কিছু নাই। কাজে ওইটা করলে পরবর্তী পর্যায়ে ফ্যাসিবাদ জন্ম হওয়ার সুযোগ কম, এবং যে কেউ ফ্যাসিস্ট হওয়ার জন্ম দেওয়ার খুব কম। একটা ডেমোক্রেটিক প্রসেস রান করতে থাকবে, এই কারণে নির্বাচনটা জরুরি দরকার। জি, ফিরছি আবার। একটু জানতে চাই, দুজন অতিথি কিন্তু একটি বিষয় বলছিলেন, সালাম ভাই, নূর ভাই, যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিপক্ষে কখনো দাঁড়ায়নি, দেশের স্বার্থের বিপক্ষে কখনো দাঁড়ায়নি, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আপনি যে সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য, কিন্তু আপনি দায়িত্ব পালন করেছেন বিজিবি সহ অনেক জায়গায়, নিশ্চয়ই মানে বিজিবি নিয়ে বা তাদেরকে নিয়ে আমরা এই গর্বের কথাগুলো কেন বলতে পারছি না? আমি আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন একটু হাইলাইট করতে চাই, যেটা নূর ভাই বলেছেন, সেটা হচ্ছে আমাদের বিদেশ নীতি সম্পর্কে। যে আমাদের বিদেশ নীতিটা কিন্তু এখনও নতজনই বিদেশ নীতি। এটা আপনি যখন বলছেন যে ফ্রেন্ডলি টু অল ম্যালাইজ টু নান, এটা রিঅ্যাক্টিভ, ইটস নট প্রোঅ্যাক্টিভ। আমার কাছে মনে হয়েছে যে বিদেশ নীতিটাই একটা সংস্কার প্রয়োজন, সেখানে লেখা প্রয়োজন, বা যেটা আমাদের
পালন করতে হবে সেটা হচ্ছে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক সম্মানবোধের ভিত্তিতে। যদি এই তিনটা প্রিন্সিপাল আমরা ফলো না করি তাহলে আমরা সব জায়গাতেই এরকম নতজানু থাকতে হবে, যেমন করে ভারতের কাছে আছি, জি তাই না? আচ্ছা, এখন আপনার প্রশ্নটা ফিরে আসি। আমরা সেনাবাহিনীর যারা সদস্য ছিলাম তারা আজীবন সদস্য থাকি, জি মনের ভেতর সেই গর্বটা বোধ করি সেনাবাহিনীকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে। মানুষ হিসেবে আপনাদেরকে দেখে, সম্মান আমরা দিয়েই দেখে। এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আমাদের বেঁচে থাকবার অনুপ্রেরণা হচ্ছে এটা, যে আমরা যখন সেনাবাহিনীতে যাই একটাই তো ধারণা থাকে যে আমি আমার জীবনটা উৎসর্গ করবো দেশের জন্য, জি সুপ্রিম স্যাক্রিফাইস। তো আপনি আমাদের এই বাহিনীকে এই জন্যই, যেটা সালাম ভাই বলেছেন, স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটি বিপদে সেনাবাহিনীকে দেশের পাশে, জনগণের পাশে দাঁড়াতে দেখেছেন। অন্যান্য বাহিনীর ক্ষেত্রে কেন হচ্ছে না, এটা তো আপনার প্রশ্ন। জি তাদের মোটিভেশনটাকে বদলাতে হবে, তাদের যে সার্ভিসটা জনগণকে দিচ্ছে সেই জায়গাটা বদলাতে হবে। তারা যখন একটা চাকরিতে শুরু করে তাদেরকে যেভাবে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, তাদেরকে মানুষকে সেবা করার যে তাড়নাটা দিচ্ছেন, সেই জায়গাটা যদি প্রশিক্ষণটা না হয় এটা বদলাবে না। তাদেরকে যদি আপনি রাজনৈতিক কাজে ব্যবহার করেন, এটা নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন, গত 16 তবে বছরে রাজনৈতিক এটা এখানে যে উদ্দেশ্যে ব্যবহারটা তারা হয়, ব্যবহৃত হয়েছে, এটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু সে একজন সৎ দেশের নাগরিক হিসেবে, সৎ নাগরিক হিসেবে সে দায়িত্ব পালন আপনার করবে। পরীক্ষিতে সালাম ভাই। জি এটাই কারণ, এইটা দেখেন আপনি প্রত্যেকটা, এইবারও যে 5ই আগস্টের পরিবর্তন হলো, ফাইনালি কিন্তু যদি সেনাবাহিনী মানে পিপুলসের পক্ষে স্ট্যান্ড না নিত তাহলে হয়তো কয়েক হাজার মেরে তারাই ক্ষমতায় থাকতো, এটা ইটস ক্লিয়ার। তো এইটার জন্য বলো, আরেকটা হলো যে অন্যান্য বাহিনীগুলোকে সে দলীয়করণ করতে সক্ষম হয়েছে, তাদেরকে করাপ্ট করতে সক্ষম হয়েছে। একমাত্র এখন পর্যন্ত সেনাবাহিনীটাকে সেইভাবে পারে নাই, হয়তো উপরের দিকে কিছু করছে, যে কারণে আমরা দেখছি সেনাবাহিনী প্রধানকে নিয়েও প্রশ্ন আসছে। অর্থাৎ ওই সময় কিন্তু একই সরকার ক্ষমতায় ছিল, সে খুব মজা নিছে, একটা সেনাবাহিনীর প্রধানকে করাপ্ট পরিচিত করে মনে হচ্ছে যে সে খুব মজা নিল। তো সে যে এটা ইন্টেনশনালি করাইছে, আমরা তো দেখছি সবাইকে। আপনি মনে করেন তার দলে ছিল সুরঞ্জিত বাবু, একটা ডেডিকেটেড একটা পলিটিশিয়ান, তাকে কিভাবে সে চোর বানাইছে। তার জোটের মধ্যে রাশেদ খান মেনন, তাই না, সে যখন বলছে যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক ভোট দেয় নাই, তা তাকেও কিন্তু করাপ্ট বানায় ছেড়ে দিছে। অর্থাৎ হোল নেশনটাকে করাপ্ট করে ফেলছে সে। আজকে বিচার বিভাগ বলেন, আজকে প্রশাসন বলেন, আজকে বিজিবি বলেন, পুলিশকে তাকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করায় দিছে। এটা কি পুলিশ তো দায়ী না, এটা জন্য শেখ হাসিনা দায়ী। এটার জন্য যে বাইরে থেকে যে ষড়যন্ত্র হয়েছে, যেগুলোকে ক্র্যাশ করো, ছাত্র রাজনীতি, এখানে বিপি হয়েছে নূর, তাই না, কত বছর ধরে ইলেকশন নাই, আজকে ছাত্র রাজনীতিটা নাই। আমরা তো দেখছি এইখানে, যেটা আমি এখনও বলি যে ছাত্রদের সামনে, আমরা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রকে তো বলতে শুনছি আই হেট পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সে যাতে সে না যায়, তাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া। মেধাবী ছাত্ররা থাকবার জন্য যারা কোনো সবই করেছে, মেধাবী ছাত্ররা যদি রাজনীতিতে না আসে তাহলে রাজনীতির পরিবর্তনটা হবে কিভাবে? মেধার তো একটা শেষ করে নেই, মেধার কোনো বিকল্প নাই। আজকে দেখেন স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান যত বড় নেতা হোক, কিন্তু সে প্রশাসন চালাইতে পারে নাই। আর জিয়া রহমান সাহেব রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও পুরো রাজনীতিটা ওপেন করছেন, আমার দেশের নেতৃত্ব দিচ্ছেন। এখানে কিন্তু মেধার কোনো বিকল্প নাই, আর মেধা আল্লাহর দেয়া। তো সেই জায়গায় মেধাবীগুলোকে, এবং আজকের এই রাষ্ট্রের যত কিছু ধ্বংস হয়েছে সেখানেও কিন্তু মেধাবীরা দায়ী। কাজে এটাকে আপনাকে কাউন্ট করতে হবে। সেই মেধাবীর পাশাপাশি যদি আমি দেশপ্রেমটা ডেভেলপ করতে না পারি, তাহলে এই সেক্টরগুলোকে আপনি কোনোভাবেই দাঁড় করাতে পারবেন না। জি নূর ভাই, আমরা যে বিষয়ে কথা বলছিলাম সালাম ভাই একটু আগে, যে নির্বাচনের তারিখ নিয়ে, এখন আমরা দেখছি নির্বাচনটা কখন হবে এটি নিয়ে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটি মত পার্থক্য তৈরি হচ্ছে। যদিও সালাম ভাই বলছেন যে এটিও বাইরের যে ষড়যন্ত্র তারই একটি অংশ, তো সেই ষড়যন্ত্রে রাজনৈতিক দলগুলো কেন পা দিচ্ছে? ফিরবো তাকে, দর্শক নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পরে, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম নুরুল হক। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখন যে রাজনৈতিক বাংলাদেশের পরিস্থিতি, 5 আগস্ট পরবর্তী যে ঐক্য ছিল, সেখান থেকে আমরা দেখছি ঐক্য
ঐক্যর মধ্যে ফাটল ধরেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বড় দুটি যে দল রয়েছে বিএনপি জামাত, সেখানে আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী জামাতকে নিয়ে নানা কটাক্ষ করছে, আবার জামাত তো তারা উল্টো বিএনপি নিয়ে একটু হুমকিস্বরূপ কথাবার্তা বলছে। গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে বিএনপি আওয়ামী লীগের ভাষায় কথা বলছে জামাতকে নিয়ে। মানে এই যে ঐক্যের ফাটল, এটি কি আসলেই ঐক্যের ফাটল ধরছে নাকি এটিও বাইরের কোনো শক্তি কাজ করছে? একটা হচ্ছে যে 5ই আগস্টের পূর্বে সকলের লক্ষ্য ছিল একটা পয়েন্টে যে হাসিনাকে হটাতে হবে, ভারতীয় তাবেদার হটাতে হবে। সেই জায়গায় আমরা সাকসেস হয়েছি। এখন তো স্বাভাবিকভাবেই বিভিন্ন দল তো তাদের রাজনৈতিক আদর্শ ভিন্ন, কর্মসূচি আছে, জনগণের কাছে কারা কিভাবে নিজেদেরকে তুলে ধরতে পারে তার একটা প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতাটা থাকা দরকার, তবে সেটা অসুস্থ এবং মানে অসহিষ্ণু যদি হয় তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে যে আমি যেটা গতকালকে একটা বক্তব্য বলেছিলাম এবং আজকেও আপনাদেরকে বলছি যে আপনারা নিশ্চয়ই 75-এ শেখ মুজিবুর রহমান হত্যার পর অনেকে বলছিল যে জানাজা পড়ার লোক খুঁজে পায় নাই। সেই আওয়ামী লীগ কিন্তু 96 21 বছর পরে ক্ষমতায় এসে যে মেকানিজম করেছে, যার ফলে 2008 সালে ইন্ডিয়ান ব্লু প্রিন্টে ক্ষমতা এসে টানা 16 বছর কিন্তু ক্ষমতায় থেকে যদি এবার পারতো তাহলে 4 টার্ম টানা থাকতো। তো কাজে আজকে হাসিনা দেশ ছেড়েছে, আওয়ামী লীগ চুপচাপ আছে এখনো। তার মানে এটা না কিন্তু আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের লোকেরা কিন্তু এখনো কাজে এখন এই যে আওয়ামী লীগের পতনের জন্য এই ভারতীয় তাবেদার হঠাতে যে আমাদের যে ঐক্যটা তৈরি হয়েছিল, একইভাবে এখন কিংবা পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট আসলেও যদি আমাদের এই মৌলিক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগ মাথাচাড়া দেবে এবং আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। সেটা আমাদের না শুধু দেশের জন্য আরও চরম বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে। সেই জায়গায় বোধহয় আমাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যাদের স্ট্যান্ডে থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে বোধহয় আমাদের একটা আপোষহীন ভূমিকা থাকা দরকার, যেটাও আমরা দেখতে পাচ্ছি না। কারণ বিএনপিও কিছু তৃণমূলে ঢুকছে, আওয়ামী লীগ জামাতে ঢুকছে, আমার দল ধরেন গণ অধিকার ছোট দল হলে এখানেও দেখতে পাচ্ছি ঢুকছে এরকম। তো আওয়ামী লীগকে যদি আমরা অ্যাকোমোডেট করে নেই, এই আওয়ামী লীগ কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। তো এই জায়গায় যদি আমাদের এই এখন আমরা যদি পারস্পরিকভাবে বেশি একে অপরের বিরুদ্ধে চলে যাই, বিশেষ করে এখন নির্বাচন, আমরা সবাই বলছি যে নির্বাচিত একটা গভর্নমেন্ট প্রয়োজন, এটা ঠিক আছে, কিন্তু এই সময়ে আসলে যেই পরিস্থিতি এই গভর্নমেন্ট যে মোকাবেলা করতে পারছে, টু বি অনেস্ট এটা কোনো রাজনৈতিক সরকার কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব হতো না। সরি টু সে, প্রত্যেক কিছুরই অল্টারনেটিভ আছে, বাট বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের অনেক ল্যাকিংস আছে, অনেক দুর্বলতা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, কিন্তু ইউনূস ছাড়া অন্য কেউ যদি এই চেয়ারে থাকতো এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারতো না। আগামীতে যারা ইলেকটেড গভর্নমেন্ট হবে তাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে বেগ পেতে হবে। এই জন্য আগামীতে যারাই সরকার গঠন করুক অন্যদের সহযোগিতা কিন্তু প্রয়োজন হবে। তাই এমন পরিস্থিতি তৈরি করে আমাদের মধ্যে ঠিক হবে না যে একেবারে বিপরীতমুখী অবস্থান, তাহলে এটা কিন্তু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ কাজে লাগিয়ে সফলভাবে তারা আবার ফিরে আসবে। সালাম, আজকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি অনুষ্ঠানে বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে এই আওয়ামী লীগ চেষ্টা করছে 5 আগস্টের পরে বিএনপিতে ঢুকবার জন্য, যাতে কোনোভাবে ঢুকতে না পারে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপিকে। কিন্তু নূর ভাই যে কথা বলছেন বিএনপি জামাত তাদের দলে আওয়ামী লীগ ঢুকছে এবং ঢুকে যদি আবার ফিরে আসে, আমার দলের কথাও বলছি, সব দলই বলেছে দল ভারী করে সবাই সুযোগটা কি মানে দিচ্ছেন কিনা আপনারা সবচেয়ে বড় দল হিসেবে এই মুহূর্তে? শুনুন, আমি বলি মাথা ঠিক থাকলে সব ঠিক থাকে। কাজেই আমরা যে যাই বলি না কেন, আপনার যদি পলিসিতে যদি আমি ঠিক থাকি আমার মাথাগুলোর মধ্যে, অর্থাৎ আমি মাথা বলতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা একেবারে মাথা, এইখানে যদি অন্তত বিভ্রান্ত না হয় তাহলে জাতি বিভ্রান্ত হবে না। নিচের দিকে কি হলো ওইটা দিয়ে খুব একটা এফেক্ট করে না, উপরেরটা যদি ঠিক থাকে। তো সেই কারণে বলো যে এখন খুব খুবই ধীরস্থিরভাবে, কারণ এখন যে পরিস্থিতিটা আমরা পার করতেছি এটা ট্রানজিশনাল পিরিয়ড। ওই ট্রানজিশনাল পিরিয়ড এখন আপনি অপারেশন করবেন না নর্মাল ডেলিভারি দিবেন, আপনাকে ডিসাইড করতে হবে। জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে বলবেন, আমরা সেটিও কিন্তু আমি বলছি জামাত না শুধু, আমি বলতেছি যেটা একে বিগিনিং থেকে এখন পর্যন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ব্যাখ্যাটা দিছে আমি সেটার সাথে একমত, যে আমরা যারা আন্দোলন করছি একসাথে, আমরা নির্বাচন করব একসাথে, আমরা সরকার গঠন করব একসাথে, এইটাতে থাকতে হবে। এইখানকার থেকে কোনো বিকল্প নাই। এখান থেকে যদি আমি বিচ্যুতি ঘটি তাহলে স্বাভাবিকভাবেই যারা ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা আমাদের মধ্যে দিয়েই চেষ্টা করবে। এই কারণ এটা আমি আবার সেই ঘুরে ফিরে ওই জায়গায় যাব, জনগণ কখনো ভুল করে না। 72 থেকে 75 আওয়ামী লীগের দুঃশাসন এবং
ভারতে আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ যে দাঁড়াইছে সেই 75-এর প্রমাণ রাখছে। এর পরবর্তী পর্যায়ে আবার তাদের তাবেদাররা ফিরে আসছে, কিন্তু আমাদের ভুলের কারণে। জনগণ কিন্তু করে 91-এ এমন অবস্থা ছিল যে 91-এ কিন্তু আওয়ামী লীগ মুজিব কোট্টর বানায় মন্ত্রী পরিষদ তৈরি করে ফেলছিল, কিন্তু বিএনপি সেই সময় রাজনৈতিক দল হিসাবে অতটুকু ছিল না, কিন্তু পাবলিক কিন্তু ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আছে। তো কাজে পাবলিক ভুল করে না, ভুল আমরা করি। কাজে আমাদের মধ্যে যদি আর ভুল না হয় তাহলে তারা দাঁড়াইতে পারবে না। আর আমরা যদি ভুল করি যে কোনো কারণে তাহলে স্লিপ করব। কাজে এই টাইমটাতে স্লিপ করা, সব স্বার্থ ছেড়ে দিয়ে, আমি বলতেছি আবার, সবার ইন্ডিভিজুয়াল স্বার্থ ছেড়ে দিয়ে দেশের স্বার্থ নিয়ে আমাকে দাঁড়াইতে হবে যে আধিপত্যবাদী শক্তির বিপক্ষে আমার ঐক্য দরকার। এবং আধিপত্যবাদী শক্তির বিপক্ষে যে আমি বর্ডার বলি, ওইটা বলি, সব কিছু ব্যবসা বলি, বাণিজ্য বলি, ওই জায়গাটায় যদি আমি স্ট্যান্ড করি সব ঠিক থাকবে। জি, যেহেতু একটু বলতেছি, এই যে ঐক্যের বিষয়টি বলছিল, দেশের রাজনীতির কথা বলছিল, ঠিক একইভাবে সীমান্তেও এখন যে আমরা যে দেখছি গত 2-3 মাসে এই অবস্থানটা আরো শক্ত হবে কিনা, একদম 1 মিনিটে শেষ করবেন। ঠিক আছে, যে ভাই যেটা বললেন যে সর্বদলীয় ঐক্যটা যদি আমাদের বিরাজমান থাকে এবং আমরা যদি এটাকে কন্টিনিউ করতে পারি, তাহলে অবশ্যই আমরা এক সুরে ভারতের যে অপতৎপরতা তার বিরুদ্ধে কথা বলতে পারবো। এবং আমাদের এই কথা বলাটা আমাদের যারা সীমান্তরক্ষী বাহিনী আছে, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদেরকে অনুপ্রাণিত করবে এবং তারা বুঝবে যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আমাদের সাথে আছেন। তখনই তারা কিন্তু দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, পাশাপাশি যারা দেশে জনগণ সীমান্তে আছেন তারাও কিন্তু একই বোধে অনুপ্রাণিত হবেন। প্রথমেই যেটা প্রয়োজন, সর্বদলীয় ঐক্য, এক সুরে থাকা, এক ছন্দে থাকা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম 3 জন অতিথির সঙ্গে, তারা 3 জনই কিন্তু একটি বিষয়ে একমত। আমরা যে বিষয়ে আজ কথা বলছিলাম যে দেশের জাতীয় রাজনীতিতে যদি ঐক্যমত থাকে, জাতীয় রাজনীতি যদি শক্ত থাকে, তাহলে কিন্তু সীমান্ত শক্ত থাকবে। সীমান্তেও বাংলাদেশি যে হত্যা সেটি বন্ধ হবে। বিএসএফ যে অধ্যত্বপূর্ণ আচরণ গত 5 দশক ধরে করছে, এটিও বন্ধ হবে। নিশ্চয়ই সেটি পুরোপুরি বন্ধ হবে, সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।